তরুণদের বিনি সুতার মালায় গেঁথে রাখে রবির অভিনব সব সেবা। জ্বলে উঠুন আপন শক্তিতে। রবি। স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি খালেদ মহিউদ্দিন। আদালতের চোখে ক্ষমাহীন কিছু ঘটনা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে ক্ষমা পেয়ে যাওয়া নিয়ে আলোচনা সমালোচনা চলছে নতুন করে। আদালতের দেওয়া মৃত্যুদণ্ড কোন বিবেচনায় মওকুফ করা হচ্ছে সে বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো পরিষ্কার বক্তব্য নেই। 4 দলীয় জোট সরকারের সময় পলাতক ফাঁসি আসামি ঝিন্টুকে অনেকটা আদর করে দেশে ডেকে এনে ক্ষমা করে দেন সে সময় রাষ্ট্রপতি। তখন আওয়ামী লীগের প্রতিবাদ করেছিল, কিন্তু তাদের সময় আবার একইভাবে ক্ষমা পেয়েছেন লক্ষ্মীপুরের তাহের পুত্র বিপ্লব। নাটোরের গামা হত্যা মামলার 20 আসামির সাজা মওকুফও ব্যাপক সমালোচনা জন্ম দিয়েছে। কোন দল ক্ষমতা আসার পর তাদের সমর্থকদের নামে মামলা ঢালাভাবে প্রত্যাহার করা যেন এখন রেওয়াজে পরিণত হয়েছে। এই নির্বিচার ক্ষমা রাজনীতি দেশের জন্য কতটা মঙ্গলজনক সেসব প্রশ্নের উত্তর খুঁজবো আজকের বাংলাদেশে। সাজা মওকুফের কারণ হিসেবে কি দেখাচ্ছে সরকার? দলীয় পরিচয়ের বাইরের কারো পক্ষে রাষ্ট্রপতির ক্ষমা পাওয়ার উপায় কি? বিচার পাওয়ার অধিকার বঞ্চিতদের জন্য রাষ্ট্র কি উদ্যোগ নিয়েছে? ক্ষমাহীন অপরাধের ক্ষমা বিচার ব্যবস্থার উপর কি প্রভাব ফেলছে? জানিয়ে রাখি, আজকের বাংলাদেশে আপনার মতামত প্রশ্ন পাঠাতে SMS করতে পারবেন। SMS পাঠানোর নিয়ম AKBO লিখে স্পেস দিন, লিখুন আপনার নাম, স্পেস দিয়ে লিখুন আপনার মতামত বা প্রশ্নটি, যে কোনো মোবাইল ফোন থেকে পাঠিয়ে দিন 16232 এই নম্বরে। এছাড়া ইমেল করতে পারবেন akbo@independent24.tv। ফেসবুক ও টুইটারও লিখতে পারেন aske.bangladesh@independent24.tv এই ঠিকানায়। এসব বিষয় নিয়ে আলোচনা করতে আজ স্টুডিওতে আছেন বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক, আছেন হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারক বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম এবং অবসরপ্রাপ্ত জজ ও আইন কমিশনের সাবেক সচিব জনাব ইকতেদার আহমেদ। স্বাগত আপনাদের। এছাড়া আমরা সরাসরি কথা বলবো সিলেট থেকে কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক ও জেলা সভাপতি M ইলিয়াস আলী, খুলনা থেকে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট শেখ মাসুদ হোসেন রনি এবং চট্টগ্রাম মহানগরের সাবেক পাবলিক প্রসিকিউটর ও বিএনপি নেতা অ্যাডভোকেট আব্দুল সাত্তারের সাথে। স্বাগত আপনাদেরও। ব্যারিস্টার রফিকুল হকের কাছেই প্রথমে জানতে চাইবো যে রাষ্ট্রপতি একটি ক্ষমা করেছেন, যে ক্ষমাটি এখন অনেক বেশি আলোচিত সমালোচিত হচ্ছে, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? দেখেন, আমাদের মুশকিল হয়েছে কি, রাষ্ট্রপতি ক্ষমা করার তো অধিকার আছে এবং এটা প্রয়োজন, গুড গভর্নমেন্টের জন্য এই যে ক্ষমা করা যে পাওয়ারটা থাকা দরকার, প্রয়োজন আছে, কিন্তু সেটা কিভাবে ব্যবহার করবেন সেইটা ডিপেন্ড করছে। এখন আমাদের আনফর্চুনেট থিং হচ্ছে সবসময় দেখছি পার্টি বেসিসে হচ্ছে। এ পার্টি আসলে ও পার্টিকে ক্ষমা, তার পার্টির লোককে ক্ষমা করছে, আর এক পার্টি আসলে তার পার্টির লোককে ক্ষমা করছে। তার আগে আর একটা কথা জিজ্ঞেস করি, এই যে নতুন সরকার যখন হলো তখন তো একটা কমিটি করা হলো যে কোন কোন কেস ড্রপ করা হবে, কোন কোন কেস, 8000 কেস ড্রপ করলো। সেটা এটা ক্ষমা হচ্ছে সেন্টেন্সের পরে, আর যে কেস ড্রপ করলে 8000 কেস করে 2000 না 1000 রাখলো এবং সব কেসগুলি মোরালেস বিএনপির এগেইনস্টে। এটা তো কেউ ক্রিটিসাইজ করে না, আর সামাও কাগজেও কেউ কিছু বলে না। এটা শুরুতে হয়েছিল, তারপর ওটা হোল জিনিসটা চেপে গিয়েছে, কেউ এই জিনিস নিয়ে আলোচনা করে না। ক্ষমা দরকার, ক্ষমা না গুড গভর্নেন্স দরকার। অনেক সময় ধরুন আমাদের দেশে তো রিট্রায়ালের প্রভিশন মানে ট্র্যাডিশন নেই। যেমন আমি বলি, মিস্টার এক্স খুন করেছে, মিস্টার এক্স কে বিচার হলো ফাঁসি হয়ে গেল বা সেন্টেন্স হয়ে গেল। দেখা গেল যে মিস্টার এক্স খুন করেছে সে পালিয়ে আছে, অ্যানাদার মিস্টার এক্স, তাকে ধরে জজ মেয়ার মতন বিচার টিচার করে তাকে দিয়ে দিল। তো তখন কি দরকার? তখন একে ক্ষমা করে তার আবার ট্রায়াল দরকার। ক্ষমা যে দরকার নেই বা ক্ষমা সবসময় করা যায় না, এটা ঠিক না। এটা দেশের স্বার্থে, জনসাধারণের স্বার্থে অনেক কিছু ব্যাপার বিবেচনা করে এটা করতে হয়। তবে অ্যাট র্যান্ডাম আপনি পার্টি বেসিসে করবেন, এটা নট ডিজায়ারেবল। এটা আমার বক্তব্য। বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম, আপনি যদি এই প্রসঙ্গে কিছু বলতেন, যে ব্যারিস্টার রফিকুল দুটি বিষয়ই কিন্তু এনেছেন, একটি হচ্ছে যে শাস্তির পরে ক্ষমা, আর একটি হচ্ছে মামলা প্রত্যাহারের বিষয়টি, দুটি বিষয় যদি একটু আলোচনা করেন। এখন শাস্তির
পরে ক্ষমা, এটা হলো 4টা বিধান। ফৌজদারি কার্যবিধি 401, 402, 402 ক, আর আমাদের দণ্ডবিধির 54 ধারা এবং 55 ধারা, আর সর্বোপরি আর্টিকেল 49 অব দি কনস্টিটিউশন। তো এই প্রসঙ্গে আমি যেটা বলতে চাই, ওই যে আমি ক্রিমিনাল প্রসিডিউর কোর্টের কথা বললাম বা পেনাল কোর্টের কথা বললাম, এই আইনগুলি কিন্তু ব্রিটিশ ইন্ডিয়াতে প্রণীত। যখন আমরা ব্রিটিশের অধীনে প্রজা ছিলাম, আমাদের কোনো মৌলিক অধিকার ছিল না। কোর্ট ওয়াজ দি কোর্ট অফ দি কিং অর দি কুইন, সেই আমলের আইন। কিন্তু আমরা বাংলাদেশ পেলাম, শাসনতন্ত্র পেলাম, পাকিস্তান আমলেও ছিল, আমাদের শাসনতন্ত্রে আছে, ইন্ডিয়ান সব শাসনতন্ত্রে দেখা যাচ্ছে একটা ক্ষমতা সরকারের কাছে রাখা হচ্ছে। এবং শ্রদ্ধা রফিকুল হক সাহেব যেটা বললেন, আমিও মনে করি যে বাস্তব পরীক্ষিতে এটা দরকার, কিন্তু ক্ষমতাটা কিভাবে প্রয়োগ করবেন। সেকশন 401 ধারায় বলা আছে কিভাবে সরকার ক্ষমতাটা প্রয়োগ করবে। কিন্তু ওই ধারারই আমরা 5 উপধারায় যদি যাই, সেখানে বলা গেল যে ওই আর্টিকেল 49 যে ক্ষমতা আছে সেটা ইন্ডিপেন্ডেন্ট অফ দ্যাট। সুতরাং রাষ্ট্রপতি এই ক্ষমাটা করতে পারেন কোনো সাজাপ্রাপ্ত আসামিকে। তার মধ্যে আবার বিভিন্ন ধরন আছে, ফাঁসির আসামি, যাবজ্জীবন সারা জীবন দণ্ডপ্রাপ্ত আসামি বা অন্যান্য আসামি, এগুলি বিস্তারিত আইনে আছে। কিন্তু আমরা ইলেকট্রনিক মিডিয়া বলেন, প্রিন্ট মিডিয়াতে বলি, যখন নাকি ছেড়ে দেওয়া হয়, যেমন আপনি বিগত জোট সরকার আমলে বললেন ডাবল মার্ডার কেসের আসামিকে সাজার পর কিভাবে এই দেশ থেকে বেরিয়ে গেল, আবার জোট সরকার যখন ক্ষমতায় আসলো কিভাবে ঢাকা বিমানবন্দর দিয়ে এসে একদিনেই তার সমস্ত সাজা মুকুব হয়ে গেল। কিন্তু এখন বর্তমানে তথ্য প্রবাহ আইন পাস হওয়ার পর, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট হওয়ার পর আমার একটা আবেদন থাকবে মিডিয়ার কাছে, তারা এই সম্পর্কে কোনো বিচার বিশ্লেষণ করলে বা খবরটা প্রচারণার আগে ওই আইনের অধীনে সরকারের সংশ্লিষ্ট বিভাগে আবেদন করবেন যে আমরা জানতে চাই কিসের ভিত্তিতে এই আদেশটা দেওয়া হয়েছে। এখানে যদি সরকার ওইটার উত্তর না দেন, দিতে বাধ্য, আর যদি না দেন তাহলে আমরা ধরে নিতে পারি যে এই আদেশের পেছনে কোনো স্বচ্ছতা নেই। কিন্তু আমরা দেখি কি একটা ল্যাপস আমি মনে করি যে অন দি পার্ট অফ দি মিডিয়া ম্যান, তারা কিন্তু কখনো এই জিনিসগুলো জানতে চায় না, চেয়ে কেবল সংবাদটা প্রচার করেন। এখন একটা পারসেপশন, আমরা ঘটনা পরম্পরায় দেখতে পাচ্ছি বিএনপি বা জোট সরকার যখন আসে তখন তাদের লোককে তারা ক্ষমা করে। পরবর্তী পর্যায়ে আমরা বিগত ইলেকশনের সময় মনে আছে আওয়ামী লীগের নেতৃস্থানীয় নেতারা, এমনকি বর্তমান প্রধানমন্ত্রী বললেন যে আমরা সরকারে আসলে ওই যে ডাবল খুনের আসামিকে ছেড়ে দিচ্ছে এগুলি আমরা দেখবো, ইয়ে করবো। কিন্তু আমরা কি দেখলাম, এই সরকার ক্ষমতায় আসার পর দিন বদলের প্রতিশ্রুতি দিয়ে এসে আমাদের এই সংসদের মাননীয় উপনেতা তার ছেলের যে কনভিকশনগুলি হলো সেইগুলি কিন্তু হ্যাঁ মাফ করে দিল। হ্যাঁ, এই সরকার প্রথম ওইগুলি মাফ করলেন। হ্যাঁ, তারপরে তো এখন এই বিএনপি আমলে বা এখনো পাবলিক পারসেপশন হলো ওই তারা একটা সন্ত্রাসী লক্ষ্মীপুরে, এবং তিনটা কেসে, একটাতে ফাঁসির আর দুইটাতে তার যাবজ্জীবন হলো। পর্যায়ক্রমে ফাঁসির আসামি ফাঁসিটা মওকুফ করলেন, এখন যাবজ্জীবন 10 বছরে আনলেন, আবার আজকের কাগজে আসলো আবার আরেকজন কেউ রাষ্ট্রপতি ম্যাপ করে দিলেন। এই যে দিলেন, এখন 401 ধারা অনুযায়ী যদি উনি করেন তাহলে সেখানে তাকে ট্রায়াল জাজের কাছে পাঠাতে হবে, ট্রায়াল জাজের অভিমত নিতে হবে, এবং তিনি যে অভিমত দেন সেই অভিমতের ভিত্তিতে পোষকতায় ট্রায়াল কোর্টের যে রেকর্ড আছে সেই রেকর্ডগুলি উনি উপস্থাপন করবেন সরকারের কাছে। সুতরাং আমরা জানি না এটাকে আর্টিকেল 49 অনুযায়ী করা হলো, না 401 ধারা, না 2 ধারা, না 2(1) ধারা অনুযায়ী করা হলো। সেই জন্য তথ্য প্রবাহ আইনের অধীনে আমাদের এগুলি জানতে চাওয়া উচিত, এবং তখন আমরা আরো সুনির্দিষ্টভাবে বলতে পারবো যে তারা রাজনৈতিক উদ্দেশ্যে এই ক্ষমতাটা প্রয়োগ করেছেন না সত্যিকার অর্থে স্বচ্ছতার সাথে ব্যবহার করেছে। এখন মোটামুটি ভাবে এটাকে একটা কাকতাল মনে হচ্ছে যে মানে কোইন্সিডেন্স, এটা
ঠিক। আমি একটু জনাব ইকতেদার আহমেদের কাছে জানতে চাইবো যে আপনি বিচার আদালতের বিরুদ্ধে একটি অভিযোগ অনেক সময় ওঠে যে বিচার আদালতে যারা বিচারক থাকেন তারা অনেক সময় রাজনৈতিক সরকারের ইচ্ছার প্রতিফলন ঘটান তাদের রায়, সেজন্য পরবর্তী সময়ে সে রায় উচ্চ আদালতে বা আপিলে একটু উল্টে যায়, বা আবার অনেক ক্ষেত্রে ওই যে এক্স এর কথা ব্যারিস্টার রফিকুল হক বলছিলেন যে ভুল এক্স কে সাজাও দিয়ে দেওয়া হয়, এ ব্যাপারে আপনি কি বলবেন? যে আপনি এটা কিন্তু সকলের ক্ষেত্রে সত্য না, তবে এটার সত্যতা আছে। আলোচনার প্রথমে যেটা বলা হলো যে এই উইথড্রয়াল, এখন উইথড্রয়াল নিতে গেলে সেখানে কিন্তু উইদাউট পারমিশন অফ দ্য কোর্ট কিন্তু উইথড্রয়াল হয় না। পিপি সাহেব দরখাস্ত দিবেন 494-এ, এবং সেটা হচ্ছিল আদালতের কিন্তু সম্পূর্ণ এখতিয়ার। কিন্তু আমরা যখন দেখি যে আমাদের অধিকাংশ বিচারকই দেখে যে সরকার যখন চাচ্ছে যে উইথড্রয়াল, ঠিক আছে আমি কেন সরকারের সঙ্গে একটা ঝামেলায় যাব, সঙ্গে সঙ্গে উইথড্রয়াল দিয়ে দিচ্ছে। কিন্তু এরকম এখন হয়তো একটু যদি ব্যাখ্যা করতেন সরকারের সঙ্গে ঝামেলাটা কি? ঝামেলা হয়তো তাকে বদলি করে দেবে পঞ্চগড়। বিচার বিভাগ পৃথক করার পরে কি অবস্থা পরিবর্তন হয় না? বিচার বিভাগ পৃথক করার পরেও তো এখন তো সংবিধানের যে 115 এবং 116 তো বহাল রয়েছে। বদলির ক্ষেত্রে তো সরকারের পক্ষ থেকে প্রস্তাব করা হয়, সুপ্রিম কোর্ট অনুমোদন করে। তো সুপ্রিম কোর্ট তো আপনি সরকার থেকে যেটা প্রস্তাব করা হয় অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় ওইটাই অনুমোদন হয়ে আসছে। যতক্ষণ পর্যন্ত এই সম্পূর্ণ ক্ষমতা এককভাবে সুপ্রিম কোর্টকে দেওয়া না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তো সরকারের কর্তৃত্ব তো থেকেই যাবে। আমি এখানে একটু অ্যাড করতে চাই, 494 যে ক্ষমতাটা, আমি যে কথাটা বলতে চাই বাংলাদেশের প্রেক্ষিতে, আপনাকে ক্ষমতা দিলে কি হবে যদি আপনি সেই ক্ষমতা প্রয়োগ করতে না পারেন? ওই যে বললেন সরকারের সাথে ঝামেলা যান না, তার অনেক কারণ আছে। আপনার উপর বিচারক হিসেবে যেই দায়িত্ব অর্পিত হয় সেই দায়িত্ব আপনি সঠিকভাবে পালন করতে পারেন না বলেই আপনি ঝামেলায় যেতে চান না। যদি আপনি স্বাধীন চেতা মানুষ হন, সৎ, দক্ষ, নির্ভীক বিচারক হন, তাহলে আপনি দেখবেন আপনি আইন অনুযায়ী বিচার করবেন, কিন্তু এটার বড়ই অভাব। স্যার আমাদের জজ সাহেব যে কথা বললেন, ভেরি ভেরি ফিউ জাজেস। তার কারণ হচ্ছে দেখেন ব্যক্তিগত সুবিধা অসুবিধা আছে, আমি সবই বুঝলাম, ম্যান অফ অনেস্টি ইন্টিগ্রিটি আছে, কিন্তু সেই করতে গিয়ে অনেক সময় দেখা যায়, ধরুন এক্সাম্পল, আমি এখন ঢাকা ডিস্ট্রিক্ট জাজ, আর ঢাকায় আমাকে পোস্ট হয়েছে, আমার ছেলে মেয়েরা সব পড়াশোনা করছে স্কুলে। এখন যদি আমরা একটা কাজ করি গভর্নমেন্ট এগেনস্টে, বা অ্যাপারেন্টলি গভর্নমেন্ট অ্যানয়েড হবে, আমাকে দিল পটুয়াখালী বা নবীনগর কোথাও একটা পাঠিয়ে দিল, তাতে কি অসুবিধা হচ্ছে? সেই জন্য অনেক কিছু প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টও দেখতে হয়, তবে যদি আপনি সত্যিকারের জাজ হন, এদের মতন জাজেরা যারা ম্যান অফ ইন্টিগ্রিটি অনেস্টি, তাদের কি কেউ, তারা এসব কেয়ার করবে না। কিন্তু ব্যক্তিগত সুবিধা অসুবিধা অনেক আছে। এখন আমি একটা এক্সাম্পল দিই স্যার, এই যে মাহমুদুল আমিন চৌধুরী, হু রিটায়ার্ড এজ চিফ জাস্টিস অফ বাংলাদেশ, উনি যখন ঢাকার ডিস্ট্রিক্ট জাজ ছিলেন মার্শাল ল পিরিয়ডে, এরশাদ সাহেবের আমলে, he was requested by the president to grant bail to a criminal case and he refused. He did not grant him bail. Then and there he was transferred to স্যার এইখানে আমার একটু মানে অ্যানেকডোট দেয়ার আছে যে একজন বিচারকের তো এইটাই হওয়া উচিত, এটা উদাহরণ হচ্ছে কেন? মানে আপনি 15 যেটা ব্যারিস্টার রফিকুল হক বলছিলেন যে এটা এত আগের ঘটনা, তবু এটা একটা উদাহরণ হয়ে থাকছে, কারণ হচ্ছে যে এই ঘটনা আসলে খুব কমই ঘটে। সেটাই তো আমাদের দুর্ভাগ্য। আমি একটু ব্যারিস্টার রফিকুল হকের কাছে এই প্রশ্নটা একটু ছোট করে মানে লেমেনের ভাষায় বলতে চাই, তাহলে কি স্যার বিচার বিভাগ আলাদা হয় নাই? বিচার বিভাগ আলাদা হয়েছে, এটা টেকনিক্যাল, জাস্ট ইন থিওরি, কিন্তু সত্যিকারের বিচার বিভাগ সেই সেন্সে আলাদা হয় নাই। এখনো সরকার হাঁচি দিলে বিভাগ সঙ্গে সঙ্গে হাঁচি দেয়, সরকার কাশলেও দেখবেন প্রেস ক্লাবে কোন দিকে ফ্ল্যাগ উঠছে সেইটা দেখে বিচার হয়, বললে আমাকে কন্টেম্পট অফ কোর্ট কাল করে দেবে। কিন্তু দিস ইজ দ্য ফ্যাক্ট, ভেরি ফিউ জাজেস আছে যারা ইন্ডিপেন্ডেন্টলি এক্সারসাইজ করে, আদারওয়াইজ সবাই তার এদিক ওদিক তাকিয়ে করে। আমরা ধরুন কোর্টে ঠাট্টা করে বলি যে এই মিস্টার এক্স কোথায় গিয়েছে, বললো বিএনপি কোর্টে, ইমিডিয়েটলি হাউ ইউ নো যে কোন কোর্টে সে গিয়েছে, কে কোর্টে গেছে, আওয়ামী লীগ কোর্টে, কে কোর্টে গেছে, জামাত কোর্টে। তো সঙ্গে সঙ্গে আমরা কি করে বুঝি যে কে কোন কোর্টে গিয়েছে? যদি আমাদের ব্যাক অফ দ্য মাইন্ড এই যদি জুডিশিয়ারি অবস্থা না হয়, কি করে আমরা বলবো বলো? আমরা তো সামনাসামনি বলছি না, বলতে শুনতে খারাপ লাগে, পার্ট অফ জুডিশিয়ারি 52 বছর প্র্যাকটিস করছি, আমি যদি কিছু বলি থুতু আমার গায়ে পড়বে, আমার থুতু। কিন্তু এই তো হচ্ছে, চলছে, এবং এই দেখতে দেখতে আমাদের একাস্টাম হয়ে গেছে, এখন আর কিছুই হয় না। মানে এটা আমরা একটু জনাব ইকতেদার আহমেদের কাছে ফিরে আসি যে বিচার আদালতে এই অবস্থাটা এখন কিরকম, বা আপনি কিরকম দেখেন? বিচার আদালতে আমি তো নিজেও ছিলাম নিম্ন আদালতে, সেখানে তো
আগে ধরেন আজ থেকে 10 বছর আগে কিছু নিয়ম নীতি মানা হতো, যে একটা কর্মস্থলে একজন কর্মকর্তাকে সর্বোচ্চ 3 বছর রাখা হতো এবং রিটায়ারমেন্টের আগে তাকে কিন্তু সরানো হতো না। কিন্তু আপনি আমার ক্ষেত্রেই দেখেন না, আমি যখন আমার গ্রেডেশন যখন উইদিন 10 অফ দ্য গ্রেডেশন লিস্ট, মানে উইদিন 10 সিনিয়র মোস্ট অফ দ্য জুডিশিয়ারি, তখন